গুড মর্নিং সবাইকে। আশা করি আগের ভিডিওগুলো থেকে তোমরা প্রিপারেশন ভালো করে নিয়েছো। যে প্রশ্ন উত্তরগুলো আমি করে দিয়েছিলাম সেগুলো আশা করি লিখেও ফেলেছো, অনেকে কমেন্ট করেওছো। যদি আরও কিছু তোমাদের করে দেওয়া যায়। তো আজকে জল স্থল বাতাস যে চ্যাপ্টারটা ছিল তার কিছু অংশ আমাদের বাকি রয়ে গেছে, তো সেই অংশটা একটু দেখে নেব। জলস্থল বাতাসের মধ্যে আমরা এখান থেকে শুরু করেছিলাম। দেখো পুরনো কথাটা যেগুলো করিয়ে দিয়েছিলাম, আমাদের বায়ুমণ্ডলটা হয়ে গিয়েছিল এই পর্যন্ত। বায়ুমণ্ডল না থাকলে কি হতো। এবারে আমরা চলে যাব পেজ নাম্বার 33। এখান থেকে যে প্রশ্নগুলো আসবে, দেখো প্রথমে এই ছবিটা একটু খেয়াল করতে হবে যে পৃথিবীর অভ্যন্তরে 3টে স্তর আছে এবং পৃথিবীর বহির্মণ্ডল যে অংশটা রয়েছে পৃথিবীর বাইরের দিকে সেটাকে বলা হয় শিলামণ্ডল। তো এই শিলামণ্ডলকে যদি আমরা ভাগ করি, এখানে ছবিটাতে দেখো 3টে স্তর আছে এবং অবশ্যই এই ছবিটা তোমাদের আঁকতে হবে প্র্যাকটিসের জন্য। উপরের স্তরটা ভূত্বক, তার ভেতরে রয়েছে গুরুমণ্ডল এবং তারও ভেতরে অর্থাৎ এই অংশটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। এই হচ্ছে মূল বক্তব্য শিলামণ্ডলের। আরও একটা জিনিস তোমাদের এখানে একটু বলে রাখি, দেখো এই জিনিসটা আছে তোমাদের এখানে পেজ নাম্বার 37-এ পৃথিবী দেখো মাঝখানে রয়েছে এই ছবিটা। এর কটা জিনিস আছে, একটা হচ্ছে বায়ুমণ্ডল, একটা বায়ুমণ্ডল, একটা শিলামণ্ডল আর একটা জীবমণ্ডল। এই 4টে জিনিস নিয়ে আমাদের এই পৃথিবীর এই চ্যাপ্টারটা আলোচ্য বিষয়। তার মধ্যে বায়ুমণ্ডল আমাদের হয়ে গেছে, এখন আমরা করব শিলামণ্ডল, তারপরেই আমরা বায়ুমণ্ডলে যাব, তারপরে আমরা জীবমণ্ডলে যাব। ঠিক আছে, তার মধ্যে একটা হয়েছে, এবার আমরা যাচ্ছি শিলামণ্ডল। চলো দেখে নিই। দেখো আবার ফিরে এলাম পেজ নাম্বার 33-তে। এখানের প্রশ্নগুলো কি কি আছে একটু দেখে নিই। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে ভূত্বক কাকে বলে। এর উত্তরটা হচ্ছে একদম ফার্স্ট লাইনেই আছে। দেখো পৃথিবীর সব থেকে বাইরে যে পাতলা শক্ত আবরণ সেটাকে বলা হয় ভূত্বক। ঠিক আছে, পরের প্রশ্ন ভূ অভ্যন্তরে দেখো কটি স্তর দেখা যায় ও কি কি। ভূ অভ্যন্তরে মোটামুটি 3টে স্তর দেখা যায়, একটা হচ্ছে ভূত্বক, একটা তারপরে হচ্ছে কেন্দ্রমণ্ডল, তারপরে হচ্ছে গুরুমণ্ডল। বোঝার জন্য এই ছবিটা তোমরা আঁকতে পারো। ছবিটা এভাবে না এঁকে আরও একভাবে আঁকা যেতে পারে, দেখিয়ে দিচ্ছি। দেখো এইভাবে আঁকতে পারো, 3টে লেয়ার এঁকে উপরে অংশটা ভূত্বক, তারপরে গুরুমণ্ডল, তারপরে কেন্দ্রমণ্ডল। এই সংক্রান্ত একটা ছবি এই ভিডিওটার শেষে দিয়ে দিচ্ছি, যেখান থেকে তোমরা অবশ্যই ছবিটা আঁকতে পারবে। আচ্ছা, আমরা এখন প্রশ্নোত্তর আলোচনায় যাই। পরের প্রশ্ন হচ্ছে শিলামণ্ডল কাকে বলে। এখানে দেখো দেয়া আছে ভূত্বকের 4 ভাগের 1 ভাগ মাত্র স্থলভাগ মূলত শিলা আর মাটি দিয়ে তৈরি, তাই একে শিলামণ্ডল বলা হয়। এই অংশটাই হবে যে স্থলভাগ মূলত শিলা আর মাটি দিয়ে তৈরি, একেই বলা হয় শিলামণ্ডল। নেক্সট, বায়ুমণ্ডল বলতে কি বোঝো। দেখো এখানে দেয়া আছে এই যে এই অংশটা বায়ুমণ্ডল। বায়ু মানে হচ্ছে জল। ঠিক আছে, পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল। তা এখান থেকে পুরোটাই হবে তোমাদের যে সৃষ্টির বহু কোটি বছর আগে পৃথিবীর বাইরেটা বেশ ঠান্ডা হয়ে আসে, তখন আকাশে রাশি রাশি জলীয় বাষ্প ঠান্ডা হয়ে অবিশ্রান্ত বৃষ্টির মতো পৃথিবীতে নেমে আসে এবং সেই বৃষ্টির জল পৃথিবীর নিচু জায়গাগুলো ভরাট করে সাগর ও মহাসাগর তৈরি হয়েছে। এটা হচ্ছে বায়ুমণ্ডল। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে নীল গ্রহ কাকে বলে। আমরা আগের ফার্স্ট চ্যাপ্টারেই পড়েছিলাম নীল গ্রহ হচ্ছে পৃথিবীকে বলা হয়। এইটা পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল। পৃথিবীর বাইরে থেকে দেখতে গেলে কি মনে হয়, এই গ্রহটা নীল রঙের, তাইকে নীল গ্রহ বলা হয়। ঠিক আছে, এবার এখানে হচ্ছে পৃথিবীর শতকরা কত ভাগ জল লবণাক্ত। এখানে একটা প্রশ্ন রয়েছে, এখানে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আমরা জানি পৃথিবীর 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল, এটা মাথায় রাখবে। এবার পৃথিবীর মোট জলের শতকরা 90 ভাগ রয়েছে সমুদ্রে, অর্থাৎ হিসেবটা আমি তোমাদের এখানে বলে দিচ্ছি, দেখে রাখো এবং খাতায় লিখে রাখবে। 3 ভাগ, এখানে দেখো 3 ভাগ জল আর 1 ভাগ স্থল দেখা যাচ্ছে, একটু পজ করে দেখো। এবার আমরা এটা ছোটবেলা থেকে জানি পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল। এবার এই 3 ভাগটাকে যদি আমি 100% ধরি, তার মধ্যে 97% সমুদ্রের লবণাক্ত জল, বাকি কত রইল 3%। এই 3% জলই কিন্তু ব্যবহারযোগ্য স্বাদু জল, খাওয়া যায়। কিন্তু এই 3% জলের মধ্যে 2% বরফ হয়ে আছে পাহাড় পর্বতের উপরে, আর 1%ই সুপেয় জল, যেটা সারা পৃথিবীর সমস্ত প্রাণী উদ্ভিদ গ্রহণ করতে পারে। ঠিক আছে,
এই হিসেবটা মনে রাখবে। তাহলে প্রশ্নটা কি ছিল, যে পৃথিবীর শতকরা কত ভাগ জল লবণাক্ত, তাহলে হলো 97%। আর যদি প্রশ্নটা থাকে যে স্বাদু জল কত শতাংশ, 3%, যার মধ্যে 2% হচ্ছে বরফ আর 1% হচ্ছে সুপেয় জল। ঠিক আছে, পরের প্রশ্নটা হচ্ছে জলচক্র কি? জলচক্র এখানে দেয়া আছে, ওই যে আমরা ছোটোবেলা থেকে পড়েছি যে জল কখনো কখনো বাষ্পীভূত হয়ে আকাশে উঠে যায়, মেঘ হয়, মেঘ থেকে আবার বৃষ্টি হয়ে আবার জলে পরিণত হয়, এই যে অংশটা এটা পুরোটা হবে, এটা জলচক্র। এটা আমরা ছোটোবেলা থেকে পড়েছি। এরপরের প্রশ্ন হচ্ছে প্যানজিয়া এবং প্যানথালাসা, একসঙ্গে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে এখন পৃথিবীতে বলা হচ্ছে, এই জায়গাটা যা লেখা আছে সেটা তোমরা শুনে নাও, যে প্রত্যেকটা মহাদেশ কি হচ্ছে অনেক বছর আগে একই সঙ্গে ছিল। দেখো ছবিটা আমি পেজ নাম্বার 35-এ দেখাচ্ছি। এই দেখো এরকম এখনকার পৃথিবীর অবস্থাটা হচ্ছে এখানে এরকম। এই মহাদেশগুলো আগে একসঙ্গে ছিল, তো যখন একসঙ্গে সব মহাদেশগুলো ছিল তখন সেটাকে বলা হতো প্যানজিয়া। পরে এটা বিভিন্ন কারণে সঞ্চরিত হয়েছে, মানে ভেসে 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 অন্য জায়গায় সরে গেছে। এই যে তখন এই সমস্ত জলভাগটা ছিল প্যানথালাসা আর স্থলভাগটা হচ্ছে প্যানজিয়া। পরে মহিসঞ্চরিত হয়েছে, মানে মহাদেশগুলো একে অপরের থেকে দূরে সরে গেছে, তখন সেটা হয়ে গেছে এই বর্তমান অবস্থায় এসেছে। আমাদের প্রশ্ন ছিল প্যানজিয়া কাকে বলে? এই দেখো পেজ নাম্বার 35-এ আছে, ব্র্যাকেট করে দিচ্ছি। এবার দেখো এই যে এখান থেকে হবে প্যানজিয়া প্যানথালাসা, যে আগে মানচিত্রটা এখনকার মতো ছিল না, একটা অখণ্ড স্থলভাগ ছিল যার নাম প্যানজিয়া, আর বাকি অংশটা জলভাগ ছিল সেটার নাম প্যানথালাসা। পরের প্রশ্নটা হচ্ছে মহাদেশীয় সঞ্চরণের মূল কারণ কি? মহাদেশীয় সঞ্চরণের মূল কারণ হলো পরিচলন স্রোত, এবং এই মহিসঞ্চরণ হয়েছিল উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিমে, আর কোনো দিকে হয়নি। এটা পরে ক্লাস 11-এ আছে, তখন তোমরা আরও ডিটেলে জানবে। আপাতত এইটুকু জানলেই চলবে। এই পেজ থেকে মোটামুটি এই প্রশ্ন। এবার চলে আসছি যে অংশটায় তোমাদের আমি বললাম ভূ অভ্যন্তরের যে ভাগ গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল, সেটা ছবিটা আমি বলে দিচ্ছি। দেখো এই ছবিটা পুরো আঁকতে হবে না, এই জাস্ট আঁকাটা হবে, মানে এই ফিগারটা হবে পুরোটা, কিন্তু এই যে ভাগগুলো এগুলো সব যেভাবে আছে সেভাবে আঁকবে। এইগুলো কিচ্ছু লিখবে না, এগুলো কিচ্ছু লিখবে না, শুধু এইটা লিখবে পৃথিবীর অভ্যন্তর ভাগ, তার তিনটে অংশ দেখো শিলামণ্ডল। শিলামণ্ডল মানে এখান থেকে এতটা দাগ দেবে, লিখবে শিলামণ্ডল, এখান থেকে এতটা দাগ দেবে গুরুমণ্ডল, আর এখান থেকে এতটা দাগ দেবে, লিখবে কেন্দ্রমণ্ডল। এই যে দাগগুলো দেওয়া আছে এটাই দূরে দূরে দেওয়া আছে, তোমরা একটু কাছাকাছি করে দেবে। অর্থাৎ ভালো করে বুঝে নাও, এই ছবিটা পুরোটা হবে, আর শুধু লেখা বলতে শিলামণ্ডল গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল হবে। তার মানে শিলামণ্ডল হচ্ছে এতটা, এখান থেকে এতটা দাগ দিয়ে শিলামণ্ডল, তারপরের অংশ এখান থেকে গিয়ে এতটা আসবে গুরুমণ্ডল, তারপরে অংশ এখান থেকে এতটা আসবে কেন্দ্রমণ্ডল। এই ছবিটা আঁকতে হবে, ঠিক আছে? এরপরে চলে আসছি পেজ নাম্বার 36-এ। প্রথমে তোমাদের এই সমস্ত কাজ করার আগে তোমাদের এই ম্যাপটা করতে হবে। ম্যাপটা কি করে করবে? একটা আউটলাইন ম্যাপ কিনতে পাওয়া যায়, সেই ম্যাপটা আগে কিনবে দোকান থেকে। একটা ম্যাপ 1 টাকা, পৃথিবীর আউটলাইন ম্যাপ বলে কিনবে। সেটা দেখতে কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো এরকম হবে, ঠিক আছে? এবার তোমরা এখানে নামগুলো লিখবে, কোনটা কোন মহাদেশ। আমি লিখে দিচ্ছি, তোমরা দেখো। দেখো উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, এশিয়া, ওশিয়ানিয়া। আর মহাসাগরগুলো হচ্ছে সুমেরু মহাসাগর এখানে, আটলান্টিক এখানে, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর এখানে, আবার প্রশান্ত মহাসাগর। পৃথিবী গোল, কেটে মাঝখান দিয়ে এটাকে খোলা হয়েছে, তাই জন্য দুদিকে প্রশান্ত মহাসাগর। দুদিকে মানে এটা একটা, এটা তো গোল, এটা জুড়ে রয়েছে। আচ্ছা, আন্টার্কটিকাটায় এই ম্যাপটার একটু নিচে তোমরা যেটা কিনবে সেটা হয়তো এরকম একটু দাগ দেওয়া থাকবে আরও নিচের দিক করে, কিন্তু এখানে দেখানোর জায়গা নেই তাই আমি এখানটা লিখেছি, কিন্তু অরিজিনালি এইখানটা হবে না, আন্টার্কটিকা আরও নিচে হবে। ম্যাপটা ছোট বলে এরকম দেখা যাচ্ছে, তোমরা একটু পজ করে করো, ঠিক আছে? এবার আমরা প্রশ্নে যাই। তাহলে তোমাদের বইয়ে ম্যাপগুলো যেভাবে কালার করা আছে সেটা পরে করে নিতে পারো, মানে মহাসাগরগুলো সব হচ্ছে নীল রঙের হবে, আন্টার্কটিকার জায়গাটা সাদা রাখবে, আর বাকি যেরকম রং দেওয়া আছে সেরকম রং দিয়ে করবে। এবার প্রশ্নে আসি। প্রশ্নে তাহলে এখানে দেয়া ছিল আমাদের লাস্ট 8 অব্দ হয়েছে মহিসঞ্চরণের মূল কারণ। তারপরে দেখো পৃথিবীতে কটা মহাদেশ এবং মহাসাগর রয়েছে, তাদের নাম লেখো, আশা করি পারবে। বৃহত্তম মহাদেশ কোনটা? দেখো এখানে দেয়া আছে, বৃহত্তম হচ্ছে এশিয়া।
পরের প্রশ্ন হচ্ছে ইউরেশিয়া। দেখো ইউরেশিয়া কি, এখানে দেখো ইউরেশিয়া আছে, ইউরোপ ও এশিয়া দুটি মহাদেশকে একত্রে ইউরেশিয়া বলে। নেক্সট হচ্ছে বৃহত্তম মহাসাগর কোনটা, এখানে দেখো দেওয়া আছে বৃহত্তম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। পরের প্রশ্ন হচ্ছে ক্ষুদ্রতম মহাসাগর হচ্ছে উত্তর মহাসাগর বা সুমেরু মহাসাগর। ঠিক আছে, এই হচ্ছে প্রশ্ন। নেক্সট হচ্ছে জীবমণ্ডল আর হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। দেখো জীবমণ্ডল কাকে বলে, আচ্ছা প্রশ্নটা ছিল জীবমণ্ডল কি, এখানে দেওয়া আছে 17 নম্বর। এখানে দেখো এটা হবে জলস্থল বাতাসে ছড়িয়ে থাকা 35,000 প্রজাতির উদ্ভিদ এবং 15 লক্ষ প্রজাতির প্রাণী নিয়ে তৈরি হয়েছে পৃথিবীর জীবমণ্ডল। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝো, এই উত্তরটা আমরা পাবো পেজ নাম্বার 38-এ। এখানে দেখো বিশ্ব উষ্ণায়ন এখান থেকে এতটা হবে, বিশ্ব উষ্ণায়ন মানে ক্রমাগত তাপমাত্রা বেড়ে যাচ্ছে, যে বিষাক্ত গ্যাসগুলো পৃথিবীর চারিদিকে রয়েছে এবং সেগুলোর জন্য বিশ্ব উষ্ণায়ন হচ্ছে। এইটা যদি 2 নম্বরে আসে তাহলে তোমাকে পুরোটা বলতে হবে, যদি 1 নম্বরে আসে আমি লিখে দিয়েছি পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধিকে বিশ্ব উষ্ণায়ন বলে, এই হচ্ছে উত্তর। এবং গড় তাপমাত্রা কি করে বাড়ছে না, বিভিন্ন বিষাক্ত গ্যাস বাতাসে মিশছে, এই গ্যাসগুলো পৃথিবীর চারিদিকে এমন একটা আবরণ তৈরি করে যে জীবন ধারণে প্রয়োজনীয় অতিরিক্ত তাপকে মহাশূন্যে ফিরে যেতে বাধা দেয়, আর দিনের পর দিন এই তাপ পৃথিবীর উষ্ণতাকে বাড়িয়ে দিচ্ছে, একে বলে বিশ্ব উষ্ণায়ন। ঠিক আছে, এই হলো তোমাদের কমপ্লিট জল স্থল বাতাসের চ্যাপ্টারগুলো। আগের প্রশ্ন অনেকগুলো দিয়েছি, তার সঙ্গে আজকে অ্যাড হলো আরও 18টা প্রশ্ন, যেটা তোমাদের শুরু হয়েছে পেজ নাম্বার 33 থেকে। দেখো পেজ নাম্বার 33 থেকে 38-এর মধ্যে এখানে আমি 2টো কাজ দিয়েছি, অবশ্যই করবে। একটা হচ্ছে এই ম্যাপটা আর একটা হচ্ছে পৃথিবীর ভূ অভ্যন্তরভাগের যে ছবিটা। আজ এই পর্যন্তই, আশা করি কাজগুলো তোমরা করবে। অসুবিধা হলে কমেন্টে অবশ্যই লিখবে, দেখতে অসুবিধা হলে কমেন্টে জানাবে, এবং আমি ওইগুলো বারবার করে রিডিংয়ের মতো করেই পড়ে দিয়েছি যাতে তোমরা অন্তত শুনে শুনে লিখতে পারো। ধন্যবাদ।